বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমার সাথে যুক্ত আছেন রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা শুরু করার আগে খুব ছোট করে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরি। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আমাদের নতুন করে আশার আলো একটি ন্যায় ও সাম্যভিত্তিক বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। হাজারো শহীদের আত্মত্যাগ আমাদের রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এনে দিয়েছে তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। পতিত স্বৈরাচার অর্থাৎ স্বার্থলোভী গোষ্ঠী এখনও দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আসুন সবাই মিলে আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলি যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা এক বাণীতে এই কথা বলেন এবং বাংলাদেশ স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 5টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। এরপর যে তথ্যটি তা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত রয়েছে তার দল। গুলশানে নিজ বাসভবনে অনানুষ্ঠানিক এক মতবিনিময়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। বিএনপির উচ্চ পর্যায়ের সূত্রে জানা গেছে, মঙ্গলবার মানিক মে এভিনিউতে অনুষ্ঠেয় সরকারি আয়োজনে যোগ দিচ্ছেন বিএনপির 3 নেতা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির আরও 2 সদস্য থাকতে পারেন অনুষ্ঠানে। এবং আরেকটি তথ্য তা হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন। নির্বাচনের তফসিল ঘোষণার দিনক্ষণ একান্তই কমিশনের সিদ্ধান্ত হবে এবং সিদ্ধান্ত নেওয়া মাত্রই তা জানানো হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে বাদ পড়া প্রায় 44.5 লাখ ভোটারের খসড়া তালিকা 10 আগস্ট প্রকাশ করা হবে এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হবে। দাবি আপত্তি নিষ্পত্তির জন্য 31 আগস্টের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সংশোধিত আইনে ভোটের 1 মাস আগে সম্পূরক তালিকাও প্রকাশ করা হবে। এই ছিল কিছু তথ্য। আমি রাজিকুজ্জামান রতন আপনার কাছে আসতে চাই প্রথমে যে বিষয়টি নিয়ে। জুলাই ঘোষণাপত্র প্রধান উপদেষ্টা আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ স্থানীয় সময় 5টায় তিনি এটি উপস্থাপন করবেন। এই জুলাই ঘোষণাপত্রের বিষয়টি নিয়ে এক ধরনের অস্পষ্টতা রয়েছে। এখনো আসলে জুলাই ঘোষণাপত্রে কি রয়েছে পুরোপুরি স্পষ্ট নয়। আপনার কি আসলে জানা আছে এই বিষয়টিতে, যদি একটু বলতেন আমাদের, যে এই জুলাই ঘোষণাপত্রে কোন বিষয়গুলো রয়েছে, আপনাদের সাথে বিভিন্ন সময় যে আলাপ আলোচনা হয়েছে সেই জায়গাতে। এবং দ্বিতীয়ত, এই জুলাই ঘোষণাপত্রের রাষ্ট্রীয় এবং সাংবিধানিক যে ভিত্তি অথবা যেটিকে বলা হচ্ছে যে এর যে অনুমোদনের যে বিষয়টি, সেই জায়গাটি নিয়েও বিভিন্ন জনের মধ্যে মতবিরোধ, বিতর্কের একটি জায়গা দেখতে পাচ্ছি। এই ব্যাপারে যদি একটু বলতেন। ধন্যবাদ। খুবই দুঃখের সঙ্গে আমরা একটা কথা বলছি যে অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আমরা ঐক্যবদ্ধভাবে যে একটা অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করেছিলাম, ক্ষমতায় যারা আসলেন তাদের নানাবিধ ভূমিকার কারণে সে ঐক্যবদ্ধ শক্তিটা আজকে নানাভাবে বিভক্ত হয়ে পড়েছে। ফলে 1 বছরের মধ্যেই আমরা প্রত্যাশার চাইতে হাহাকারটাই বেশি মনে হয় শুনতে পাচ্ছি। জুলাই আমাদের সামনে একটা প্রেরণার উৎস, জুলাই আমাদের সামনে একটা শিক্ষা, এবং জুলাই আমাদেরকে আরো বহুদিন পর্যন্ত পথ দেখাবে কেমন করে অগণতান্ত্রিক শাসকের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হয়। সেদিক থেকে বাংলাদেশের এই 52 বছরের ইতিহাসে আমাদের যে দুটো গণ অভ্যুত্থান, একটা 90-এর গণ অভ্যুত্থান, একটা 24-এর গণ অভ্যুত্থান, নানা বিষয়ের নানা মুখী যে তার তাৎপর্য যদি বিবেচনা করি, জুলাই আত্মদানের দিক থেকে, আত্মমর্যাদা প্রতিষ্ঠা করার দিক থেকে এবং সংগ্রামের চেতনায় মানুষকে ঐক্যবদ্ধ করার দিক থেকে একটা দারুণ দৃষ্টান্ত হিসেবে আমাদের সামনে থাকবে। পাশাপাশি 1 বছর যখন পার করতে যাচ্ছি আমরা, তখন রাষ্ট্রের উদ্যোগে যে জুলাই স্মরণে অভ্যুত্থানের বিজয় পালন করা হচ্ছে, তার আগে জুলাই ঘোষণা যে পাঠ করা হবে, এটা একটু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে এই জুলাই ঘোষণাটার খসড়া আমরা একটা দেখেছি, কিন্তু অফিসিয়ালি আমরা কিন্তু দেখি নাই। অফিসিয়ালি দেখি নাই মানে এটা মনে হলো যে সরকার একটা ঘোষণা করলেন, ঘোষণাপত্র তৈরি করলেন, এনসিপি কে পাঠালেন, বিএনপি কে পাঠালেন এবং জামাতে ইসলামকে পাঠালেন। ঠিক আছে, সরকার মনে করতে পারেন যে হ্যাঁ তাদের মতামতটাই খুব গুরুত্বপূর্ণ,
কিন্তু জুলাই কিন্তু সকল মানুষের ছিল। ফ্যাসিবাদ উৎখাত করার ক্ষেত্রে সকল মানুষের আত্মদান যে হচ্ছিল সেটা তো সরকারের রিপোর্টেই প্রকাশিত। 844 জনের মৃত্যুর তালিকা যে সরকার তৈরি করেছে, তার মধ্যে 284 জন হচ্ছে শ্রমজীবী মানুষ। ছাত্রদের সংখ্যা 269, সেখানে ক্ষুদ্র ব্যবসায়ীদের সংখ্যা 120, কর্মচারীদের সংখ্যা 108। এর মধ্যে আবার সামগ্রিকভাবে যারা মৃত্যুবরণ করেছে এর একটা বিরাট অংশের মধ্যে আমরা দেখি যুবক যেমন আছে, 35 বছর বয়সী, 35-এর নিচে এই মানুষের সংখ্যা 70% বেশি। আর শিশু কিশোরের সংখ্যা প্রায় 133 জন। তাহলে দেখুন, সমাজের সকল স্তরের মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। বৈষম্যের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ ছিল, দুর্নীতির বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ ছিল, দুঃশাসনের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ ছিল, অগণতান্ত্রিক ভাবে রাষ্ট্র পরিচালনা করার বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ ছিল, সমস্ত ক্ষোভের কেন্দ্রীভূত বিস্ফোরণ ঘটেছিল এই অভ্যুত্থানের মধ্য দিয়ে। আজকে সেই অভ্যুত্থানের যে ঘোষণাটা পাঠ করা হবে, সেই ঘোষণার যেটুকু আমরা দেখেছি তাতে আহ, তিনটা বিষয় আমাদেরকে খুব ভাবিয়ে তোলার মতো। একটা হচ্ছে এই অভ্যুত্থানের যে মূল চেতনা ছিল বৈষম্য থেকে আমরা মুক্তি চাই। শ্রমজীবী মানুষের জীবনে বৈষম্য মুক্তির বিষয়টা কেমন হবে, কৃষকের জীবনে বৈষম্য মুক্তির বিষয়টা কেমন হবে, এবং নারীর জীবনে বৈষম্য কি, আদিবাসীদের জীবনে বৈষম্য কি, আমাদের এখানে সংখ্যালঘু সম্প্রদায় তারা কি ধরনের বৈষম্যের মধ্যে আছে। সবচেয়ে বড় বৈষম্য ধন বৈষম্য। একদল মানুষের কাছে বিপুল সম্পদ তৈরি হচ্ছে, আর একদল মানুষ দিন দিন সম্পদহীন হয়ে পড়ছে। এগুলোর ব্যাপারে খুব বড় কোনো তাৎপর্য আমরা পূর্ণ লেখা আমরা দেখতে পাইনি। জি, রাজীবুজ্জামান রতন, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, জি। শুনতে পাচ্ছি। জি। আরো অনেক কথা আসছে, এটা কি স্টুডিওর? জি। না, আপনি বলুন, আমি আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা। জি। জি, রাজীবুজ্জামান রতন, আমি আরেকটি বিষয় একটু আপনার সামনে তুলে ধরি। সেটি হচ্ছে যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে একটা পোস্ট দেন এবং সেই পোস্টে তিনি লিখেন যে দেশে আবারও 1-11-র পদধ্বনি শোনা যাচ্ছে, এবং এর 23 মিনিট পর তিনি তার পোস্টটি আবার আপডেট করেন। আপডেট করে মাহফুজ আলম লিখেন, 1-11-র পদধ্বনি শোনা যাচ্ছে, তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। তথ্য উপদেষ্টার এই ধরনের ফেসবুক স্ট্যাটাস এবং 1-11-র পদধ্বনি, এই সংশ্লিষ্ট বিষয়ে আপনি কি বলবেন? এমন কোনো পরিস্থিতি কি আসলে আপনি দেখছেন অথবা আপনারা দেখছেন, রাজীবুজ্জামান রতন? 1-11 একটা পটভূমি ছিল। 1-11 একটা সেই সংগ্রামে আহ গণতান্ত্রিক সংগ্রামের দুর্বলতাটা ছিল, এবং সেই গণতান্ত্রিক সংগ্রামের দুর্বলতার সুযোগ অনেকে নিয়েছিলেন, সেগুলো আমাদের কাছে জানা আছে। কিন্তু এখন যে পরিস্থিতি তাতে 1-11-র পদধ্বনি কেন তারা দেখতে পাচ্ছেন, অথবা কারা এখানে পদক্ষেপ নিতে চাচ্ছে, কিংবা কারা এখানে পদধূলি দিতে চায়, সেগুলোর ব্যাপারে নিশ্চয়ই যারা ক্ষমতায় আছেন তারা ভালো জানেন। যেহেতু জানেন, তিনি কি জেনে লিখেছেন, নাকি তিনি এটা এক ধরনের একটা ওয়ার্নিং হিসেবে দিলেন, নাকি এটাও একটা টেস্ট কেস হিসেবে দিলেন যে মানুষের অ্যাটেনশনটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য, এটা নিয়েও কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছে। বিশেষ করে রাষ্ট্র ক্ষমতার গুরুত্বপূর্ণ জায়গায় থেকে তথ্য সংক্রান্ত বিষয়ে যার সবচেয়ে বেশি নজরদারিতে থাকার কথা, তারাই যদি এই ধরনের খবর দেন, তাহলে মানুষের মধ্যে কিন্তু এখন এটা নিয়ে নানা জল্পনা কল্পনা হচ্ছে। আমরা মনে করি 1-11-র পদধ্বনি আহ, যদি শুনেই থাকেন তারা, সে 1-11-র মধ্যে দিয়ে কারা আসবে, এবং জুলাইয়ের চেতনা যে বিজয়ী হবে, জুলাইয়ের চেতনা কোন চেতনাটা বিজয়ী হবে? বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের চেতনা? তা সেই বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের চেতনাটাকে তো নানাভাবে বিতর্কিত করে ফেলা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে ক্ষমতায় থাকা এবং না থাকা, আমরা দেখেছি নানা ধরনের আর্থিক আহ, তৎপরতার সঙ্গে অপতৎপরতার সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, আমরা দেখেছি প্রশাসনের নানা ধরনের সুবিধা নিয়ে দল গঠনের প্রচেষ্টা চালানো, আমরা এখানে দেখেছি যে অতীত স্বৈরাচারের ছায়া যেন বর্তমান শাসন ব্যবস্থার উপরেও প্রভাব বিস্তার করেছে। এগুলো যদি দূর করার সংগ্রামটা করা না হয়, 1-11 হলেই বা কি হবে, অথবা অন্য কিছু হলেই বা কি হবে? মানুষ তো তাৎপর্যপূর্ণ পরিবর্তন দেখতে চায়। মানুষ তো দেখতে চায় যে আমরা একটা ফ্যাসিবাদী ব্যবস্থাকে উৎখাত করেছি গণতান্ত্রিক ব্যবস্থা পাবার জন্য। তো গণতান্ত্রিক ব্যবস্থা কেন প্রতিষ্ঠিত হচ্ছে না, 1 বছরে কোথায় কোথায় তার ঘাটতি ছিল, সেগুলো তো মানুষ দেখতে চায়। মানুষ তো ক্ষমতায় যারা আছে তাদের কাছ থেকে
আতঙ্ক শুনতে চায় না, আশ্বাস দেখতে চায় না, তারা ক্রিয়া দেখতে চায়। আতঙ্কিত করবার জন্য অনেকেই থাকে, কিন্তু আশ্বস্ত করবার জন্য তো যারা ক্ষমতায় আছে তারা থাকবেন। ফলে আমার মনে হয় যে এই যে ফেসবুক স্ট্যাটাস, এটা একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে, এটা একটা সন্দেহের মতো হয়েছে। এবং এই লেখাটা যদি উপদেষ্টা না লিখে অন্য কেউ লিখতেন, ভাবুন তো একবার, সাইবার ক্রাইমের অপরাধে তিনি অপরাধী হয়ে যেতেন, গুজব সৃষ্টির অপরাধে তিনি অপরাধী হয়ে যেতেন, অথবা তিনি হয়তোবা রাষ্ট্রকে স্থিতিশীল না রাখা বা স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগে অভিযুক্ত হয়ে যেতেন। তাহলে ক্ষমতায় থেকে এই ধরনের কাজ করলে তার কনসিকুয়েন্স গুলো কি হয়, মানুষের মনের মধ্যে তার কি প্রতিক্রিয়া পড়ে, এগুলো কিন্তু ভেবে দেখা উচিত নয়। বরঞ্চ কোনো একটা ষড়যন্ত্র যদি হয়েও থাকে, সে ষড়যন্ত্র মোকাবেলা করবার জন্যই তো তারা ক্ষমতায় আছে। তারা তো পদধ্বনি শুনে সেটা পদক্ষেপ নেওয়ার কথা তাদের। পদধ্বনি শোনা যাচ্ছে এটা শুনে মানুষকে আতঙ্কিত করার দায়িত্ব তো তাদের না, বরঞ্চ আতঙ্কিত মানুষকে আশ্বস্ত করবার ভূমিকাই তো তারা পালন করবে। এই কারণে আমরা মনে করি ফেসবুকের এই স্ট্যাটাসটা আমাদের আহ, ভাবিয়ে তুলেছে। এই ভাবনাটা বহুমুখী। এটা কি সত্যি পদধ্বনি শুনতে পাচ্ছেন, নাকি এটাকে একটা মানুষের দৃষ্টি থেকে অন্যদিকে ঘুরিয়ে নেবার চেষ্টা হচ্ছে, নাকি তারা আসলে ইনভাইট করছেন এরকম কিছু? নানা ধরনের বিতর্ক কিন্তু এখানে হতে পারে। জি, রাজীবুজ্জামান রতন, আপনাকে ধন্যবাদ, সাথে থাকবেন। আমি একটু ছোট্ট বিরতি নিব, বিরতি থেকে ফিরে আপনার সাথে আরো কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো আমরা। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন। TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন রাজীবুজ্জামান রতন। রাজীবুজ্জামান রতন, আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে আসি। আমরা যেটি দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন ধরেই অন্তর্বর্তী সরকারের সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থান নিয়েও আসলে নানান আলোচনা হচ্ছে। এই আলোচনা আসলে হওয়ার কারণ কি বলে আপনি মনে করেন, অথবা কেন এই আলোচনা হতে হবে? অন্তর্বর্তী সরকারের সেফ এক্সিট নিয়ে আলোচনা ওঠার কারণ কি? এটা খুবই দুঃখজনক এবং কোনো কোনো ক্ষেত্রে অসম্মানজনকও বটে। আমরা একটা সম্মানজনক ডিগনিফাইড এক্সিটের কথা ভেবেছি, কারণ যারা ক্ষমতায় আসেন তাদের তো কোনো না কোনো ভাবে ক্ষমতা ছাড়তে হয়। অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতার স্পিরিটকে ধারণ করবেন, অন্তর্বর্তীকালীন সময়ে যে কাজ করবেন যাতে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে দেশটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ ঘটে, সেই কাজটা করার কথা ছিল। ফলে আমরা ভেবেছিলাম যে বাংলাদেশে এ যাবৎকাল ক্ষমতা পরিবর্তনের যে তিনটা ধারা আছে, প্রথমত ছিল যে একটা নির্বাচনের মধ্য দিয়ে আপাত শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর। দ্বিতীয়টা ছিল নির্বাচন দিতে চায় না যারা, তাদেরকে কখনো কখনো জনগণের প্রবল আন্দোলনের শক্তির মুখে ক্ষমতা থেকে উচ্ছেদ করা, যেটাকে আমরা গণ অভ্যুত্থান বলি। আর আরেকটা ছিল যে দেশের অভ্যন্তরে নানা ধরনের রাজনৈতিক জটিলতার মধ্যে একটা সামরিক অভ্যুত্থান ঘটে যাওয়া। তা আমরা এই 24-এর অভ্যুত্থানের পরে আর একটা অভ্যুত্থানের জন্য এই মুহূর্তে দেশ এবং জনগণ প্রস্তুত কিনা? সামরিক অভ্যুত্থানের অতীতের আমরা অনেক দৃষ্টান্ত দেখেছি, তার মধ্য দিয়ে যে গণতন্ত্রের উত্তরণ ঘটে না সেটাও আমরা জেনেছি। ফলে শেষ অপশন এবং অনলি অপশন এবং আমরা সম্মানজনক অপশন সেটা মনে করেছিলাম যে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দেশটা একটা নির্বাচনের ধারার দিকে নিয়ে যাবে। নির্বাচনের দুটো কারণ আছে এখানে। একটা কারণ হচ্ছে যে গত 3টা টার্মে নির্বাচন না হওয়ার মধ্য দিয়ে একটা প্রজন্ম, যাদের বয়স এখন 33 থেকে 35, তারা কিন্তু ভোট ভোট প্রদান করার বয়স হওয়ার পর থেকে 24-এর নির্বাচন পর্যন্ত এই সময়ে কোনো সুস্থ, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন দেখেনি। ফলে একটা দেশে একটা গণতান্ত্রিক চর্চা যে একটা করা দরকার। আমাদের যদি তরুণ প্রজন্ম বলতে 35 বছর বয়স্কদেরকে ভাবি, 18 থেকে 35-কে তরুণ অথবা যুবক বলি, যে যুবকরা দেশ গঠনে ভূমিকা পালন করবে, তারা একটা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণই করতে পারলো না। একটা দেশের জন্য এটা খুবই দুঃখজনক বিষয়, এবং এটা দুঃখজনক না, একটা বিপজ্জনক ব্যাপার যে মানুষ তাহলে তার মতামত প্রকাশ করা, মতামত দেয়া, অন্যের মতামত গ্রহণ করা, মতামত যাচাই করা, মতামত গঠন করা, গণতন্ত্রের যে এই প্র্যাকটিস গুলো ছিল, এই প্র্যাকটিস থেকে আমাদের দেশ এবং আমাদের একটা প্রজন্ম তারা বঞ্চিত। ফলে এই প্রজন্মকে যদি একটা ডেমোক্রেটিক ধারায় নিয়ে আসতে হয়, তাহলে একটা সুস্থ, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন দরকার। দ্বিতীয়ত, নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার আসেন, সেই সরকারের কিন্তু প্রধান কাজ হয় একটা জবাবদিহিতার মধ্যে থাকা। সরকার কিছু কমিটমেন্ট করেন, নির্বাচনে ইশতেহার ঘোষণা করেন, সেই ইশতেহারের
বিষয়গুলো যখন পালন করেন না, তখন জনমনে তার নিয়ে প্রতিক্রিয়া হয়, জনগণ দাবি জানায়, জনগণ সরকারকে অ্যাকিউজ করে। ফলে জনগণের মধ্যে একটা গণতান্ত্রিক মতামত আদান প্রদানের পরিবেশ তৈরি হয়। এই জন্য বলা হয় নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ, এটা ঠিক। কিন্তু নির্বাচন থাকলেই সবসময় গণতন্ত্র থাকে তা না। গণতন্ত্রের জন্য এই অনেকগুলো পদ্ধতি এবং প্রয়োগ সেগুলো আমাদের করতে হয়। তো নির্বাচনের মধ্য দিয়ে সেই পদ্ধতিটার প্রয়োগ হয়। ফলে একটা নির্বাচন তা আমাদের জনগণকে যেমন গণতান্ত্রিক ধারায় নিয়ে আসবে, শাসক গোষ্ঠীকে যেমন একটা জবাবদিহির মধ্যে নিয়ে আসবে, ঠিক তেমনি আমাদের দেশের একটা প্রজন্ম গড়ে উঠবে যারা অন্যের মতটা শুনতে পারে, যাদের মধ্যে অন্তত এই উগ্রতা থাকবে না যে আমি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই, আমার চাইতে সেরা কেউ নাই, আমার কথাই চূড়ান্ত। এই যে একটা মনোভাব তৈরি হয়, যেটা প্রত্যেক মানুষের মনন জগতে একটা স্বৈরাচারী স্বেচ্ছাচারী মনোভাব তৈরি হয়ে যায়। যে কারণে দেখুন পাড়ার ক্লাব বলি, অফিস বলি, এমনকি ছোট একটা ব্যবসা প্রতিষ্ঠান বলি, এমন কোন বিশ্ববিদ্যালয়গুলো বলি, গণতন্ত্র চর্চা না হওয়ার কারণে কোথাও কিন্তু গণতান্ত্রিক মনন যে গড়ে উঠছে না, তার প্রভাব এমনকি আমরা পারিবারিক জীবনেও দেখছি। ফলে আমরা যদি একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে চাই, একটা সুস্থ অবাধ গ্রহণযোগ্য নির্বাচন যে কত প্রয়োজন, এটা আমাদের কি বারবার ব্যাখ্যা করে বলতে হবে? তাহলে আমরা মনে করেছিলাম যে এবার আবার একটা সুযোগ এসেছে, আমরা বারবার সুযোগ আসছে, সুযোগটাকে কাজে লাগাতে পারি না। এইবার সুযোগ এসেছে, এত আত্মদান, এত সংগ্রাম, এত স্বপ্নের পরে যে সুযোগটা এসেছে, এই সুযোগটা আমরা কাজে লাগাবো, দেশের মধ্যে একটা গণতান্ত্রিক চর্চা হবে। তো সেইটা আমরা এই জন্য নির্বাচনের কথাটাই বলেছি। স্টেট এক্সিটের প্রশ্নটা কেন আসছে? তার মানে কি এরকম আহ ধারণাটা পাকাপোক্ত হয়ে গেছে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা ছাড়তে চাইছেন না, অথবা নির্বাচনকে ডিলে পলিসিতে নিয়ে যাওয়ার যেমন অনেকের চেষ্টা আছে, তার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারও সায় দিচ্ছেন? অন্তর্বর্তীকালীন সরকার কি যেন ভাবে ক্ষমতায় থাকতে চাইছেন, অথবা ক্ষমতায় থেকে যারা সুবিধা নিচ্ছে তাদেরকে নানাভাবে প্রশ্রয় দিচ্ছেন? তাহলে মানুষের বিক্ষোভ তো আবার দানা বেঁধে উঠবে। যেমন করে 14, 18, 24-এর এই মানুষ প্রতারিত জনগণ অভ্যুত্থানকেই তার বিকল্প পথ বেছে নিয়েছিল, তাহলে এবারও কি তাই হবে? তখনই প্রশ্ন আসবে, তখন এক্সিটটা কেমন হবে? নির্বাচনের মধ্যে দিয়ে এক্সিটটা হবে সম্মানজনক। আর যদি একটা অভ্যুত্থান হয় অথবা সেনা অভ্যুত্থান হয়, তাহলে কিন্তু সেই এক্সিটটা হতে হবে অসম্মানজনক, এবং সেখানে তার একটা সেফ এক্সিটের প্রশ্ন উঠবে। সেফ এক্সিটের সঙ্গে কিন্তু আর একটা প্রশ্ন যুক্ত আছে। যেমন ধরুন আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে তারা যে দুর্নীতি করেছেন, এই দুর্নীতির দায়ে যারা ধরা পড়েছেন তারা প্রত্যেকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে। কারো বয়স 70 বছর, কারো বয়স 80 বছর, কারো বয়স 75 বছর, কারো বয়স 85 বছর। এই বয়সে এসে কি অসম্মানজনক জীবন তারা যাপন করছেন। যারা দেশ ছেড়ে পালিয়েছেন তারাও কি মর্যাদা নিয়ে টিকে আছেন? আর দেশে দেশে যারা জেলখানায় আছেন তারাও কি সম্মানের সঙ্গে আছেন? ফলে এটাও একটা শিক্ষা যে হয়তো একবার হবে না, দুইবার হবে না, তিনবার হবে না, কিন্তু একটা সময় মানুষের প্রতিরোধের মুখে যদি কোনো একটা অগণতান্ত্রিক সরকার ক্ষমতাচ্যুত হয়, তাহলে তাকে যে কি অসম্মানের জীবন যাপন করতে হয়, কি ধরনের মামলা ফেস করতে হয়, কি ধরনের আহ আহ, যে সৌধ বা যে সাম্রাজ্য তিনি গড়ে তুলেছিলেন, সেই সৌধ থেকে পালিয়ে যেতে হয়, সাম্রাজ্য থেকে মানে বিচ্ছিন্ন হতে হয়, এগুলো কি তারা দেখবেন না? ফলে দুর্নীতির কিছু কথা আসছে, ক্ষমতার সঙ্গে যুক্ত যারা তাদেরও অনেক কিছু দুর্নীতির কিছু খবর আসছে, সেখান থেকেও তো প্রশ্নটা আসছে, আগের সরকার দুর্নীতি করে পার পায় নাই, আপনারাও কি পার পাবেন? ফলে সেফ এক্সিটের প্রশ্নটা ওই কারণেই হয়তো এসেছে। কিন্তু আমরা যারা রাজনৈতিক সংগ্রামের মধ্যে আছি, আমরা তো চাই যে একটা সম্মানজনক ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া দেশে চালু থাকুক, একটা আহ নিয়মিত নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক চর্চাটা অব্যাহত থাকুক। আমাদের জন্য বারবার কাউকে ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে সরাতে না হয়। আমাদের জন্য নির্বাচনের মধ্য দিয়ে যিনি বিজয়ী হবেন তিনি দায়িত্ব পাবেন, যিনি পরাজিত হবেন তিনিও হেসে ক্ষমতাটা ছাড়বেন যে জনগণের মনটা জয় করতে পারি নাই, তাই আমি এবার ভোট পেলাম না, আগামীবার আবার চেষ্টা করব। তাহলেও কি এই যে বাচ্চা ছেলেরা তারা দেখছে, তারাও দেখবে যে গণতন্ত্রের চর্চা কেমন হয়। আর যে বৃদ্ধরা তারাও বলবে যে আমাদের জীবনের শেষ পর্যায়ে এসেও আমরা দেখছি দেশ একটা সুস্থ ধারায় আছে, আমরা না এরকম একটা দেশ দেখতে চাই? ফলে কেন সেফ এক্সিটের প্রশ্ন উঠছে? প্রশ্ন উঠছে অনেকগুলো আশঙ্কা তৈরি হয়েছে, অনেকগুলো সন্দেহ তৈরি হয়েছে,
এবং সবচেয়ে বড় কথা একটা জিনিস অনেকের মধ্যে হয়তো ক্লিয়ার করতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই বোধহয় নির্বাচনটা দিতে চাইছেন না। নির্বাচন না দিলে উপায় কি? নির্বাচন না দিয়ে যদি নিজের মতো করে একটা সনদ ঘোষণা করে দেন, সেই সনদের ভবিষ্যৎ কি? যদি কেউ কেউ সেকেন্ড রিপাবলিক ঘোষণা করে, এই সেকেন্ড রিপাবলিকের অ্যাক্টিভিটিসটা কি হবে? যদি কেউ এইরকম মনে করে যে তারা আগের সংবিধান ছুঁড়ে ফেলে দেবে, তো নতুন সংবিধান তৈরি করার জন্য সংবিধান সভা কেমন করে হবে? এই প্রশ্নগুলোতে কোনো অ্যান্সার নেই। ফলে উত্তরবিহীন প্রশ্ন মানুষের মধ্যে সন্দেহ জাগিয়ে তোলে। আরেকটি বিষয় আমি একটু আপনার কাছে তুলে ধরি রাজিকুজ্জামান রতন, যেই বিষয়টি তা হচ্ছে যে আরেকটি বিষয় নিয়ে সন্দেহ বা সংশয় যেটি তৈরি হয়েছে অনেকের মধ্যেই, যে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে, আপনি যেমনটা বলছিলেন ইলেকশন হলো, ইলেকশন হওয়ার পরে যে নির্বাচিত সরকারই আসুক, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে এই সরকার যেসব সংস্কার নিয়ে কাজ করছে, এই সংস্কার কি সব আসলে বৈধতা দেবে কিনা আদৌ, এটি নিয়েও কিন্তু সংশয় রয়েছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? আমরা আমাদের দলের পক্ষ থেকে, বাসদের পক্ষ থেকে বলেছিলাম যে যে বিষয়গুলোতে আমরা ঐক্যমত স্থাপন করেছি, এটার একটা কমিটমেন্ট থাকা উচিত, পলিটিক্যাল কমিটমেন্ট সবার উপরে। সেটা সবসময় লিখিত হতে হবে তা নয়, লিখিত হলে তো আরো ভালো। যে পলিটিক্যাল কমিটমেন্ট কি ছিল, যে আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই না, এর পরের নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, সেই লক্ষ্যে সংবিধানের সংশোধন হবে। আমরা আহ কোনো একক কর্তৃত্বের মধ্য দিয়ে স্বেচ্ছাচারের ভিত্তি তৈরি হোক, সেটা আমরা চাই না। ফলে ক্ষমতার যে একটা ব্যালেন্স অফ পাওয়ার, সেটা যেন চর্চা হয়, সেটা আমরা দেখতে চাইব। আমরা এমপিদেরকে দলীয় কর্মচারী হিসেবে দেখতে চাই না। ফলে এমপিদের একটা রিলেটিভ ইন্ডিপেন্ডেন্স যেন থাকে। আমরা প্রশাসনকে পদলেহী প্রশাসন দেখতে চাই না, তারা জনগণের ট্যাক্সের টাকা পরিচালিত হন। ফলে প্রশাসনটাকেও জনমুখী প্রশাসনে রূপান্তরিত করা হবে। আমরা পুলিশকে ক্ষমতাসীন দলের লাঠিয়াল হিসেবে দেখতে চাই না। ফলে পুলিশ একটা গণতান্ত্রিক বিধান দ্বারা পরিচালিত হবে। এই ধরনের চাওয়াগুলোর ক্ষেত্রে কিন্তু খুব বেশি দ্বিমত নাই। ফলে পরবর্তী ক্ষমতায় যারাই আসবেন তারা নিশ্চয়ই এগুলোকে বাস্তবায়ন করবেন। আর যেগুলো নিয়ে দ্বিমত আছে সেগুলো নিয়ে পরে বিতর্ক হবে। এখন সংবিধান যে পাল্টে ফেলা হবে বা ছুঁড়ে ফেলা হবে, এই প্রশ্নটা আর সবাই একমত হয়নি। ফলে যারা একমত হয়নি তাদের নিশ্চয়ই দায় নেই যে এই কথাটাকে বাস্তবায়ন করার। কিন্তু যেটাতে তারা একমত হয়েছেন সেটাতে একটা দায় আছে। ফলে আমরা মনে করি রাজনীতিতে দায়টা খুব গুরুত্বপূর্ণ। দায়হীন রাজনীতি স্বেচ্ছাচারের মানসিক ভিত্তিভূমি তৈরি করে, এবং দায়হীন রাজনীতি করতে করতেই দুর্নীতিটাও অবাধ বিস্তার লাভ করে। জি, রাজিকুজ্জামান রতন, আমি শেষ আরেকটি প্রশ্ন একটু আপনার কাছে নিয়ে আসি, সংক্ষেপে যদি একটু বলতেন। দুই কক্ষ বিশিষ্ট সংসদ গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন, যেটি আমরা দেখতে পেলাম যে উচ্চ কক্ষের 100 আসনে নির্বাচিত হবে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে, নিম্ন কক্ষের 300 আসনের নির্বাচন হবে আগের মতোই সরাসরি আসন ভিত্তিক। তবে উচ্চ কক্ষের সদস্যদের আইন প্রণয়ন করার কোনো ক্ষমতা থাকবে না। আরেকটি বিষয়, কোনো রাজনৈতিক দল ন্যূনতম 1% ভোট পেলেই তারা উচ্চকক্ষে আসন পাবে। এই পুরো বিষয়টির সাথে আপনি অথবা আপনার রাজনৈতিক দল কি আসলে একমত আপনারা হয়েছেন কিনা, অথবা আপনার মতামত কি? যে উচ্চকক্ষের তেমন কোনো ভূমিকা নাই, সেই উচ্চকক্ষের জন্য এই গরিব দেশের টাকা খরচ করার কোনো যৌক্তিকতা আছে কিনা, এই প্রশ্ন আমরা তুলেছি। পার্লামেন্টকে বলা হয়, লেজিসলেটিভ হাউসকে বলা হয় আইন প্রণয়নের সংস্থা। আইন প্রণয়নের সংস্থায় উচ্চকক্ষে এমন কিছু অর্নামেন্টাল পোস্ট আমরা রাখলাম, যারা সংসদ সদস্য হিসেবে সমস্ত সুবিধা পাবেন, কিন্তু সংসদ সদস্য হিসেবে কোনো দায়িত্ব পালনের ক্ষমতা নাই। আমরা বলেছিলাম এগুলো এগুলো কি প্রাইজ পোস্টিং হবে? এগুলো কি পুনর্বাসন কেন্দ্রের মতো করে এমপি পুনর্বাসন কেন্দ্র হবে? এই জন্য আমাদের দল বাসদের পক্ষ থেকে বলেছে বাংলাদেশের মতন দেশে উচ্চকক্ষের আসলে প্রয়োজন নেই। আমাদের এখানে সমাজে যারা রাজনৈতিক ক্ষেত্রে নানা ভূমিকা পালন করে তাদেরকে সম্মানিত করার অথবা তাদের কাজের সুযোগ করে দেওয়ার অনেক স্কোপ আছে। আমরা এই পার্লামেন্টে এইটা আমরা দেখতে চাই না। আমরা এই কারণে এই প্রশ্নে একমত হই নাই। আমরা যেটা বলতে চাই, পার্লামেন্টকে যদি অর্থবহ করতে হয়, পার্লামেন্টকে যদি প্রাণবন্ত করতে হয়, পার্লামেন্টের সদস্যদেরকে যেন গম বিতরণ, রাস্তা নির্মাণ, মেগা প্রকল্পের টাকা বরাদ্দ এই জায়গার মধ্যে আটকে ফেলা না হয়। তাদের যে আইনসভার সদস্যরা, আগে আমরা দেখেছি যে মাত্র 12% সময় তারা ব্যবহার করেছেন আইন প্রণয়নে, বাকি 88% সময় ব্যবহৃত হয়েছে নানা ধরনের হয় দেন দরবার, না হলে প্রশংসা, না হলে নিন্দা, না হলে যে কাজ সংসদ সদস্যদের নয় সেই ধরনের কাজ করতে গিয়ে। আমরা মনে করি এই এত বড় অপচয় একটা জাতি আসলে সহ্য করতে পারে না, বহন করতে পারে না। আমরা পার্লামেন্টকে প্রাণবন্ত দেখতে চাই,
পার্লামেন্টকে আইন প্রণয়নের সংস্থা হিসেবে দেখতে চাই, পার্লামেন্টকে একটা ডিগনিফাইড পজিশনে দেখতে চাই, পার্লামেন্ট যেন কোটিপতিদের ক্লাবে পরিণত না হয়, পার্লামেন্ট যেন দুর্নীতিগ্রস্তদের রাজনৈতিক আশ্রয় এবং পার্লামেন্টকে ব্যবহার করে ভবিষ্যৎ দুর্নীতি করার সুযোগ এইটা হিসাবে আমরা দেখতে যেন না চাই। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি পার্লামেন্টকে একটা গণতন্ত্র চর্চার জায়গায় আমরা দেখতে চাই। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে আমাদের দলের বাসদের আপত্তি আছে, আমরা এই জন্য ওখানে একমত হই নাই। এবং আমরা মনে করি যে পার্লামেন্ট সদস্যদের কোনো সত্যিকার অর্থে অ্যাজ এ পার্লামেন্টিয়ান তাদের কোনো রোল প্লে করার সুযোগ রাখা হচ্ছে না, তো সেই পার্লামেন্ট দ্বিকক্ষের পার্লামেন্ট হয়ে আমাদের কি হবে? জি, রাজিকুজ্জামান রতন, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের সময় শেষ, নিশ্চয়ই আপনার সাথে আবারও কথা হবে, আমাদের দর্শক আপনার মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।